আমি আয়না ঘরে কখনোই চাকরি করিনি। জিয়াউল আহসান তিনি বলছেন যে আমি আয়না ঘরে কখনোই চাকরি করিনি। এটা কি আয়না ঘর সম্পর্কে একটা তাচ্ছিল্য প্রকাশ করলো? আয়না ঘর তো স্বীকৃত কোনো প্রাতিষ্ঠানিক কোনো কাঠামো না, প্রতিষ্ঠান না। তো তিনি সেভাবে বলছেন কেন? বলতে পারতেন যে আমি আয়না ঘরের সঙ্গে সম্পৃক্ত না, কখনোই চাকরি করিনি। তার মানে আয়না ঘরকে নিয়ে একটা তাচ্ছিল্য করা হচ্ছে। অথচ প্রমাণ হচ্ছে যে র্যাব, ডিজিএফআই এবং পুলিশের কয়েকটি সংস্থা তারা গোপন জায়গা ছিল তাদের বিভিন্ন জায়গায় স্থাপন করা, সেখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, ব্যবসায়ী তাদেরকে মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর আটকে রাখা হতো এবং তারা নিখোঁজ হিসেবে পরিচিত ছিল। এটাকে বলা হয় গুম। তো এই গুমের ব্যাপারে একটি কমিশন করা হয়েছে, তারা অনুসন্ধান করছে এবং বলছে যে সবচেয়ে বেশি ছিল র্যাবের আওতায় আয়নাঘর, তারপরে হচ্ছে ডিজিএফআই, তৎকালীন সাবেক ডিজিএফআই, তারপরে পুলিশের কয়েকটা সংস্থার কথাও তারা বলেছে। এই অবস্থায় এখন বিচার শুরু হয়েছে, ট্রাইব্যুনালে আনা হয়েছে জিয়াউল আহসান সহ 8জন পুলিশ এবং সামরিক কর্মকর্তাকে। সেখানে তিনি সাংবাদিকদের যখন কি নেওয়া হচ্ছিল, ভ্যানে উঠানো হচ্ছিল, তখন জিয়াউল আহসান বলছেন যে আমি আয়না ঘরে কখনোই চাকরি করিনি। তাহলে কি করছেন তিনি? তিনি সামরিক বাহিনীর কিছু কর্মকর্তা ছিল, তারা ক্ষমতার একটা অংশ হয়ে গিয়েছিল। তারা শেখ হাসিনার সাথে সরাসরি সংযুক্ত। অনেকটা পুলিশের যেমন ব্যাপক মাত্রায় ছিল যে একেবারে পুরো বলা হতো পুলিশ লীগ, এখানে সামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনীর বেশ কিছু কর্মকর্তা একইভাবে কিন্তু তারা চেষ্টা করেছেন যে সেনাবাহিনীকেও একটা আওয়ামী লীগের অংশে পরিণত করা। সেটা ব্যাপকভাবে সম্ভব হয়নি, কারণ বাংলাদেশের সেনাবাহিনী একটি আন্তর্জাতিক বাহিনী, জাতিসংঘের অধীনে কাজ করে, তার নিজস্ব একটা কাঠামো আছে। কিন্তু এই কাঠামোটাকে ভাঙার জন্য কিছু কর্মকর্তা তারা ভালো পোস্টিংয়ের জন্য, তারপরে দুর্নীতি, করাপশনের সাথে যুক্ত থাকার জন্য তারা শেখ হাসিনার সঙ্গে পার্সোনালি তারা সংযুক্ত হয়ে যায় এবং কিছু কর্মকর্তা তারা চিহ্নিত, সবাই তাদেরকে চেনে। জিয়াউল আহসান তার যতগুলো পোস্টিং ছিল শেখ হাসিনার সময় সব হচ্ছে প্রাইস পোস্টিং। এমন না যে খুব যোগ্যতা, দক্ষতার কারণে মুগ্ধ হয়ে ওই সমস্ত পোস্টিংয়ে দেওয়া হয়েছে, তা না। তাহলে তিনি যে আজকে বলছেন যে তিনি কিছু জানেন না, তাহলে কে জানে? সূত্র কি? বলুক যে আমি যুক্ত না, বাট অন্যরা। কিন্তু বলছেন যে আয়নাঘরে আমি কখনো চাকরি করিনি। মনে হচ্ছে যেন আয়নাঘর একটা প্রাতিষ্ঠানিক। এটা আয়নাঘর একটা প্রতীকী শব্দ, যেটা গোপন জায়গাগুলোকে বলা হচ্ছে আয়নাঘর। আজকে তিনি অভিযোগ থেকে মুক্ত হতে চাচ্ছেন, তাই যুক্তি দিচ্ছেন। আচ্ছা, তার বিরুদ্ধে গুম খুনের অভিযোগ আছে। সাংবাদিকরা জানতে চাইলে বলেন, আমার বিরুদ্ধে আর কোনো অভিযোগ দেওয়া হবে না। এর আগে সকাল 10টা 15 মিনিটে তাদের পুরানো হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালে যাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, যাকে বলা হচ্ছে যে গণহত্যার প্রধান সেনাপতি, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন যে প্রধান সেনাপতি, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফি, তারপরে ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শাহিদুর ইসলাম, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাঝারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। গত 5ই আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এই 8 কর্মকর্তা আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে ছিলেন কেন? যদি এতই কনফিডেন্ট থাকতো তাহলে গোপনে থাকার দরকার কি ছিল? তার মানে তারা জানে যে তাদেরকে এখন ধরা হবে। বিভিন্ন সময় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ মোতাবেক আজ আনা হয় ট্রাইব্যুনালে। এদের মধ্যে 6 জনকে কাশিমপুর কারাগার থেকে আনা হয়েছে। বাকি 2 জনের মধ্যে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে কেরানীগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দেখা যাক এখন ট্রাইব্যুনালের বাকি সময় এই অভিযুক্তরা কি বক্তব্য দেয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।